নমস্কার, আমি কৌশিক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রফেসর সোমকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতে চেষ্টা করব ভালো কিছু করার। আজ আপনারা শুনবেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে হেমব্রজের পুঁথি। তাহলে শুরু করা যাক। ট্রেন থেকে নামতেই শুকনো বরফ কুচি মেশানো ঠান্ডা বাতাস চোখে মুখে হাত বুলিয়ে দিয়ে গেল। আর ঠিক তখনই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। পাশে তাকিয়ে দেখি শুভেন্দু ঠকঠক করে কাঁপছে। মৃণাল কোথায় গেল? কাঁদতে কাঁদতে একদিকে হাত দেখিয়ে শুভেন্দু বলল, গাড়ি ডাকতে গেছে। ফাঁকা স্টেশনে দুদিকে এত মোটা কুয়াশা জমেছে যে এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। শুভেন্দু, বলছি ওয়েটিং রুমে গিয়ে বসলে হয় না? দেখি, যদি গাড়ি না পাওয়া যায় তাহলে ওখানেই বসতে হবে। মুখ থেকে কথা বলতে গিয়ে রাশি রাশি ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে। আমি চুপ করতেই একটা বিষয় অনুভব করলাম। চারিদিক একেবারে নিস্তব্ধ। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে এক্ষুনি যেন সন্ধে নেমে আসবে, কিন্তু হাত ঘড়িতে তখন সকাল 10টা। একটা সিগারেট বের করে শুভেন্দুর দিকে এগিয়ে দিলাম। চলবে? মৃণাল পাশ থেকে সিগারেটটা নিয়ে বলল, দৌড়বে, শিগগির চল, গাড়ি রেডি। মালপত্র নিয়ে স্টেশন থেকে নেমে এলাম গাড়ির দিকে। দেখি স্টেশনের পাশেই একটা ইনোভা দাঁড়িয়ে আছে। মৃণাল হাত তুলে ড্রাইভারকে ইশারা করতেই ওই গিয়ে এসে গাড়িতে মালপত্র বোঝাই করে দিল। ড্রাইভার ছেলেটির নাম গৌর ছেত্রী। গাড়ি এগিয়ে চলল। এখন আমরা সমতলে আছি। 5 কিলোমিটার পর থেকে পাহাড়ি রাস্তা শুরু হবে, এতটাই গুগলের ভরসায় জানা। ড্রাইভার গৌর মৃণালের উদ্দেশ্যে প্রশ্ন করল, ওই গ্রামে তো কেউ যায় না, তা আপনারা কি 3 জন কোনো কাজে এসেছেন? না, এমনি ঘুরতে। কেন? ওই গ্রামে দেখার মতো সেরকম কিছুই নেই, কয়েকটা ওই বৌদ্ধ গুম্ফা আছে মাত্র। আমি পিছন থেকে বললাম, ওখানে তিব্বত থেকে এক লামা প্রাচীন মূর্তি নিয়ে এসেছেন, সেটা দেখতেই যাচ্ছি। গৌর আরও কিছু বলতে গিয়ে থেমে গেল। লুকিং গ্লাস দিয়ে দেখলাম ও বারবার আমাদের আর চোখে দেখছে। শুভেন্দুও ব্যাপারটা খেয়াল করেছে। কিছু বলবে গৌর? হ্যাঁ, না না না, আসলে আপনাদের দেখে বোঝা যাচ্ছে যে আপনারা এখানকার লোক নন, তাই না? তাই বলছিলাম, তুমু আর তার আশেপাশে কয়েকটা এলাকায় কয়েক মাসে অনেকজন নিখোঁজ হয়ে যাবার খবর পাওয়া গেছে। কয়েকদিন পর তো লোকগুলোর মুন্ডুহীন দেহ পাহাড়ের কোনো জনমানবহীন বাঁকে পড়ে থাকতে দেখা যায়। জায়গাটা কিন্তু ভালো না, একটু সাবধানে থাকবেন। চুলের কাঁটার মতো পাহাড়ের বাঁক দিয়ে গাড়িটা শাঁ শাঁ করে ওপরে উঠতে লাগলো। গাড়ির কোন দিকে পাহাড় আর কোন দিকে খাদ তা ঠিকভাবে বোঝার কোনো উপায় নেই। ধূসর কুয়াশা যেন ঘুমন্ত দৈত্যের মতো নিজের আলখাল্লা বিস্তার করে পাহাড়কে ঢেকে রেখেছে। আমরা এখন গাড়ি নিয়ে প্রায় 6000 ফুট ওপরে উঠে এসেছি। জায়গাটা লাচেনের পাশের একটা গ্রাম। সপ্তাহখানেক আগেই আমারই এক কলিগ সুকান্ত লাচেন ঘুরতে এসেছিল। ওর গাইড গল্পের ছলে এই জায়গাটার কথা বলে। তমু গ্রামের এক গুম্ফাতে তিব্বত থেকে বুদ্ধদেবের কোষ্ঠী পাথরের মূর্তি নিয়ে এক বৃদ্ধ লামা এসেছেন। ওই মূর্তির গঠনশৈলী একেবারে অন্যরকম। মূর্তিটা কয়েকদিনের জন্য এখানে রয়েছে, খুব কম লোকই জানে এই খবরটা। যারা জানে তারা গিয়ে দর্শন করে আসছে। বুদ্ধ মূর্তির সেই ছবিটা সুকান্তর মোবাইলে দেখে অদ্ভুত একটা টান অনুভব করেছিলাম আমি। হাতে ছুটি ছিল কয়েকদিনের, তাই ভাবলাম একবার ঘুরেই আসি। মৃণাল আর শুভেন্দুকে বলতে ওরাও রাজি হয়ে গেল। পিচ্ছিল খাদে গড়িয়ে পড়ার ভয়ে গাড়িটা খুব ধীরে চালাচ্ছে গৌর। এরকম ঘন কুয়াশায় পাহাড়ি রাস্তায় জায়গা এত কম থাকে যে একেবারে থেমে যাওয়া যায় না। হতে পারে পেছন থেকে কোনো একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল। ফগলাইট জ্বালিয়ে গাড়িটা এগোচ্ছে। সামনে পেছনে কিছুই দৃশ্যমান নয়। মাঝে মধ্যে কুয়াশা পাতলা হতে মোটা মোটা পাইনের জঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। জঙ্গল কখনো আমাদের বাঁ দিক থেকে ডান দিকে সরে যাচ্ছে। গৌর শক্ত হাতে স্টিয়ারিং সামলাতে সামলাতে বলল, ওই গ্রামে সেরকম কোনো ভাড়ার গাড়ি পাবেন না। আপনারা বরং আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, ফেরার আগের দিন ফোন করে দেবেন, আমি গিয়ে নিয়ে আসব। শুভেন্দু ওর পাশেই বসেছিল। ও বলল, জায়গাটা এরকম কেন?
প্রকৃতি ভীষণ রুক্ষ আর দুর্বল হওয়ার ফলে জনবসতি এখানে খুবই কম। চারিদিকে শুধু বরফ আর বরফ। ঠান্ডার সময় জীবনযাপন ভীষণ কঠিন হয়ে পড়ে এখানে। এই সময় আপনারা এখানে আসলেন এটা ভেবেই আমি অবাক হচ্ছি। মানে বেশিরভাগ টুরিস্টই এই সময় পাহাড়ের নিচের দিকের এলাকায় ঘুরতে আসে, তাই আর কি। কথা বলতে বলতে গৌরের মুখটা একদম গম্ভীর হয়ে উঠল। কি হলো? যে কোনো মুহূর্তেই মনে হয় বৃষ্টি আসবে। পাহাড়ের বৃষ্টি তো বলা যায় না কখন নেমে পড়বে। তখন পাশে তাকিয়ে দেখি আশেপাশে দলা দলা মেঘ জমতে শুরু করেছে। কি করবে এখন? এখানে দাঁড়িয়ে পড়লেও বিপদ, বৃষ্টিতে এগোনো মুশকিল। যে কথাটা আমরা কেউ বলতে পারছি না সেটা হলো যে গাড়িটা যে কোনো মুহূর্তে স্লিপ খেয়ে খাদে পড়ে যেতে পারে। মৃণাল বলল, আগে জানলে একটু অপেক্ষা করে আসা যেত। পাহাড়ের বৃষ্টি কেউ কখনো আগে থেকে জানতে পারে না। পাহাড় একদম আনপ্রেডিক্টেবল। ধীরে ধীরে গাড়িটা এগোচ্ছে আর গৌর একটা কাপড় দিয়ে গাড়ির ভেতরটা মুছছে। গাড়ির ভেতর ধোঁয়াশায় ভরে যাচ্ছে। গাড়ির সামনে ঘন কুয়াশার মধ্যে দুটো আলো জ্বলছে আর নিচ্ছে। গৌর বলল, মনে হয় সামনে আর্মি বা পুলিশের কোনো গাড়ি রয়েছে। যদি ওটার পিছু নেওয়া যায় তাহলে আর কোনো চিন্তাই নেই। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। গাড়ির সামনের কাঁচ পরিষ্কার রাখার জন্য ওয়াইপারটা প্রবল চেষ্টা করে চলেছে, কিন্তু পারছে না। মেঘ ভাঙা জল যেন অবাধ্য শিশুর মতো গাড়ির ওপরই ঝাঁপিয়ে পড়তে লাগলো। গৌরকে বললাম, একটু দাঁড়িয়ে গেলে হয় না? আর 10 কিলোমিটার, তারপরে রাস্তাটা ঠিকঠাক, তখন না হয় দাঁড়াবো। এই জায়গাটা পাহাড়ের বাঁকগুলো এত শার্প যে পিছন থেকে কুয়াশার মধ্যে কোনো গাড়ি আসলে একদম বিপদ ঘটে যেতে পারে। রাস্তার বাঁকের মুখেই দেখলাম পুলিশের একটা বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে নেমে গিয়ে জিজ্ঞেস করব সেই উপায়ও নেই। গৌর ওদের গাড়ির একদম লাগিয়ে আমাদের গাড়িটাকে দাঁড় করালো। আর ঠিক তখনই দেখলাম কালো বর্ষাতি গায়ে একজন অফিসার আমাদের গাড়ির দিকে ছাতা মাথায় এগিয়ে আসলো। যদিও ছাতাটা যে কোনো মুহূর্তে বৃষ্টিতে উড়ে যেতে পারে, তবুও দু হাতে সেটাকে শক্ত করে ধরে রেখেছে। গাড়ির কাছে সে টোকা মারল। গৌর গম্ভীর হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কিন্তু কেউ কোনো কথা বলবেন না, আমি যা বলার বলবো। আর আপনাদের কাছে সমস্ত প্রমাণপত্র আছে তো? হ্যাঁ হ্যাঁ, সমস্ত আছে। গাড়ির কাঁচ নামাতেই বৃষ্টির জলগুলো যেন বরফের সূচের মতো আমাদের সবার চোখে মুখে এসে লাগলো। আধা আধা হিন্দিতে অফিসার যা বলল তা হলো এই, সামনে বড় গাড়ি যাওয়ার মতো জায়গা নেই। ধস নেমে রাস্তা ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গাড়িটা বেরিয়ে যেতে পারে। ওই গাড়িতে একজন বিশেষ অতিথি আছেন, তাকে তম্য পৌঁছে দিতে হবে। অফিসার আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই গাড়িটা কোথায় যাচ্ছে? আমি উত্তর দিতে যাব, শুভেন্দু আমার হাতে চাপ দিয়ে বলল, কিছু বলিস না। গৌর পাশ থেকে আমতা আমতা করছিল। অফিসার হয়তো ওর মনের ভাবটা বুঝে নিয়ে বললেন, চিন্তা করো না। লোকটা বড় পোস্টে চাকরি করে, তাই হয়তো নিজের পকেট থেকে ওর আর ওর সেই অতিথির আইডি কার্ড দেখালো। তখন আর কোনো উপায় নেই লোকটাকে আমাদের গাড়িতে নেওয়া ছাড়া। গৌর নিম রাজি হয়ে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা দুজনেই এই গাড়িতে চলে আসুন, আমি পিছনের সিট খুলে দিচ্ছি। না, আমি এই গাড়ি ছেড়ে যেতে পারবো না। রাস্তা পরিষ্কার হলে তখন বাকি ফোর্স এসে যাবে। ওর একটু তাড়া আছে, তাই আমি নিয়ে এসেছিলাম। কিন্তু রাস্তায় যে এরকম বিপদ অপেক্ষা করছে সেটা বুঝতে পারিনি। তোমরা ওকে নিয়ে গ্রামে পৌঁছাও, আমরা পেছনে পেছনে আসছি। সেই বিশেষ অতিথি পুলিশের ভ্যান থেকে নেমে এলো। এবার ভারী পুলোভার জ্যাকেটে লোকটার সর্বাঙ্গ পুরো ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। বর্ষাতিটা গাড়ির বাইরে খুলে গাড়িতে উঠে বসলো সে। তিনজনে চাপাচাপি করে কোনো মতে বসলাম। গাড়ির দরজা কয়েক মিনিটের জন্য খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটায় ভেতরে ঝাঁকুনি দিয়ে উঠল। মৃণাল বলল, না জানি আবার কোন ঝামেলায় জড়াতে চলেছি। প্রতিবারই এক জিনিস ভালো লাগে না। লোকটা নির্বিকার চিত্তে আমাদের পাশে বসে রয়েছে। লোকটা ওঠার পর থেকে গৌর আর কোনো কথাই বলছে না। ধীরে ধীরে সেই বড় বড় পাইনের জঙ্গলকে পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। বেশ অনেকটা যাওয়ার পর বৃষ্টিটা একটু কমে এলো। তারপরেই হঠাৎ করে মেঘের ভেতর থেকে সূর্যটা যেন এক লাফ দিয়ে বেরিয়ে আসলো।
পেছন ঘুরে একবার দেখলাম কিছুক্ষণ আগে যেরকম তুমুল বর্ষণ, আর এখানে ঝলমলে রোদ। আমাদের অবাক অবস্থাটা বুঝে আমাদের অতিথি পাশ থেকে বলল, এরই নাম পাহাড়ের আবহাওয়া, কখনো রোদ কখনো বৃষ্টি। আপনি বাঙালি? জিজ্ঞেস করলো শুভেন্দু। গাড়িতে ওঠার পর থেকে লোকটার সঙ্গে একটাও কথা আমরা বলিনি। ভদ্রলোক হাত জোর করার ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, নমস্কার, আমার নাম অনিমেষ গাঙ্গুলি। আমরা এবার একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু গৌর একই রকম গম্ভীর হয়ে রয়েছে। অনিমেষবাবু পাশ থেকে বললেন, আপনারা ভাবছিলেন আমি সঙ্গে থাকলে আপনাদের কোনো বিপদ হতে পারে। নিশ্চিন্তে থাকুন, আমি একটা বিশেষ কাজে এসেছিলাম। তংমুর গুম্ফা দেখেই ফিরে যাব। মৃণাল কিছুক্ষণ আগে একটা বেফাস মন্তব্য করে বসেছিল। বুঝলাম লোকটা সেই প্রসঙ্গেই এই কথাগুলো বলছে। বৃষ্টি কমতেই গাড়িটা এখন বেশ ভালো স্পিড নিয়েছে। গৌরকে জিজ্ঞাসা করলাম, আর কতক্ষণ? আরও ঘন্টা চারেকের রাস্তা। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, সামনে একটা টি পয়েন্ট আছে, ওখানে একটু দাঁড়িয়ে আপনারা বিশ্রাম করে নিন। বেশ, তাই হবে। বাকি পথটুকু বৃষ্টি না পেলেও তংমু গ্রামে ঢোকার পর থেকে পরিবেশ একেবারে মেঘলা। বিশাল আকার পর্বতরাজি পুরো গ্রামটাকে ঘিরে রেখেছে। চারিদিক থেকে যেন ধূসর রঙের ক্যানভাসে মোড়া। থোকা থোকা মেঘগুলো যেন আশেপাশে ঝুলে রয়েছে, হাত দিলেই টুপটাপ করে খসে পড়বে। একটা কাঠের বাড়ির সামনে দাঁড়িয়ে দুবার হর্ন দিতেই নীল টুপি আর কম্বলের একটা জব্বা পরে কেয়ারটেকার মংলু বেরিয়ে এলো। মৃণাল পেছনে তাকিয়ে অনিমেষবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনি কোথায় উঠেছেন? আপাতত এখানেই অপেক্ষা করব, ওরা এলে তারপর গুম্ফা দেখে নিচে নেমে যাব। এখানে থাকার কোনো পরিকল্পনা ছিল না, তাই আমরা মালপত্র নিয়ে নামলাম। অনিমেষবাবুও নেমে এসেছেন আমাদের সঙ্গে। শুভেন্দু গৌরকে টাকা দিয়ে বলল, 3 দিন পর চলে এসো। মোবাইল নেটওয়ার্ক কিন্তু খুব ভালো নয়, তাই খবর দিতে না পারলেও তুমি চলে আসবে, কেমন? দেখলাম নুড়ি বেছানো পথের ওপর বরফের আস্তরণ। দেখে আসবেন, পা স্লিপ করতে পারে। কথাগুলো বলেই মালপত্র নিয়ে মংলু ভেতরে ঢুকে গেল। কাঠের বাড়িটার মাথায় পুরো বরফের আস্তরণ। হোমস্টের মাথায় লাগানো চিমনি থেকে গাক গাক করে ধোঁয়া বেরোচ্ছে। আশেপাশে দেখে মনে হচ্ছে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার সেটে ঢুকে পড়েছি। প্রকৃতির রং যেন ব্রাত্য। ঘরে ঢুকেই গরম ওমে হাত পায়ের সার ফিরে এলো। দেখলাম ঘরের কোণে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। তার সামনে রাখা চেয়ারটায় অনিমেষবাবু বসে পড়লেন। আমরা একটা ঘরে থাকার জন্য বুকিং করেছিলাম। ঘরে মংলু আগেই মালপত্র রেখে গেছে। ঘরটা মাঝারি ধরনের, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আপনি বসুন, আমরা একটু ফ্রেশ হয়ে আসি বলে আমরা ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামার সময় দেখি অনিমেষবাবুর পাশে একজন বসে আছেন। ওর চেহারা আর কথা বলার ধরন শুনে মনে হলো উনি দক্ষিণ ভারতের লোক। পরিচয় হতেই জানলাম ওর নাম মগেশ আইয়ার, কেরালা থেকে ঘুরতে এসেছেন। গরম কফি, সসেজ আর পাউরুটি ভরা প্লেট এগিয়ে দিয়ে মংলু অনিমেষবাবুর উদ্দেশ্যে বলল, অফ সিজন তো, ঘর খালি আছে, আপনি চাইলে থাকতে পারেন। থাকার তো পরিকল্পনা ছিল না, তবে আমার গাড়ি যদি না আসে তাহলে থাকতে হবে। দেখলাম পুলিশের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারটা ভদ্রলোক বেমালুম চেপে গেলেন। টুকটাক কথা হচ্ছিল, এমন সময় মংলুর পাশ থেকে হোমস্টের মালিক রেশমি জিজ্ঞেস করল, আজকে আপনারা আর বেরোবেন? হাত ঘড়ি বলছে 4:30। বললাম, আর 1 ঘন্টার মধ্যে সন্ধে নামবে, আজ আর বেরোবো না, কাল সকালে ঘুরব। অনিমেষবাবু শান্ত হয়ে বসে আছেন। মৃণাল কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার লোকটাকে খুব একটা সুবিধের লাগছে না। আমি চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বললাম। শুভেন্দু পাশ থেকে বলল, গুম্ফা এখান থেকে কত দূর? রেশমি সবজি কাটছিল রাতের জন্য, আমাদের দিকে না তাকিয়ে বলল, মিনিট 20 রাস্তা, তবে পাহাড়ি পথ তো, যেতে আরেকটু সময় লাগবে। চুপচাপ বসে থাকতে ভালো লাগছিল না। উঠে কাছে জানলার উপর থেকে পর্দাটা সরালাম। অন্ধকার নেমে এসেছে। লনের সামনে দুটো হলদে আলো ক্ষীণ হয়ে জ্বলছে। সামনে বিশাল পাহাড়টা দেখে মনটা
কেমন যেন কুকড়ে গেল। দার্জিলিংয়ের আর এই পাহাড়ের মধ্যে যেন অনেক অনেক তফাৎ। কুলকুল একটা শব্দ আসছে কাছ থেকে। জিজ্ঞেস করলাম, এখানে কাছে কোথাও কোনো ঝর্ণা বা নদী আছে নাকি? মংলু বলল, কাল গুম্ফা যাওয়ার পথে দেখতে পাবেন। দিনের বেলা হোমসের পিছনের দিকে গেলে দেখা যায়। নদী নয়, ওই বরফ গলা জল ধীরে ধীরে পাহাড়ের বুক চিরে নেমে আসে। এখন বেশিরভাগ জলই জমে গেছে, তবুও যেটুকু বয়ে চলে নিঃশব্দ প্রকৃতির বুকে সেই শব্দটাই পাওয়া যায়। গল্প করতে করতে প্রায় রাত হয়ে গেল। অনিমেষবাবু এই হোমস্টেতেই থেকে গেলেন। হ্যাঁ, তবে গল্প করতে করতে উনি ইতিমধ্যে আমাদের কাছে অনিমেষ দা হয়ে উঠেছেন। মৃণাল আর শুভেন্দু ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। আমি অনিমেষ তার ঘরে গিয়ে বসলাম। মৃণালের যতই খারাপ লাগুক, আমার কিন্তু লোকটাকে ভালোই লেগেছে। ওর ঘরে বসে গল্প করছি, এমন সময় ওর পকেট থেকে একটা কাগজের টুকরো মাটিতে পড়ে থাকতে দেখে সেটা তুলে ওর দিকে এগিয়ে দিলাম। তাড়াতাড়ি কাগজটা পকেটে ঢুকিয়ে নিলেন উনি। কিছুক্ষণ পর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা এখন তোমার কাছে রাখো, আমি পরে নেব। দেখলাম পুরনো কোনো পুঁথির ছেঁড়া পাতা। অবাক হলেও কিছু বলিনি আমি। রাতের খাবার সেরে ঘরে এসে দেখি মৃণাল আর শুভেন্দু নাক ডাকছে। আমিও শুয়ে পড়লাম, কিন্তু কিছুতে ঘুম আসছে না। তন্দ্রা আসলেও কেটে যাচ্ছে। একটা অস্বস্তি হচ্ছে। হঠাৎ ফিস ফিস করে কারোর কথা বলার শব্দ শুনে বিছানায় উঠে বসলাম, কিন্তু এত ঠান্ডা যে কম্বলের নিচ থেকে বেরোনোর আমার সাহস হলো না। এবার কারোর যেন ফুঁপিয়ে কান্নার শব্দ আসছে। ভাবলাম একটু গিয়ে দেখি কি হচ্ছে। নিঃশব্দে দরজা খুলে শব্দটা লক্ষ্য করে হলে পৌঁছলাম, কিন্তু এখান থেকে কোন দিকে যাব? হলে দাঁড়িয়ে মনে হচ্ছে মাটির নিচ থেকে শব্দটা আসছে। কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কাঠের বাড়িতে একটু হাঁটলেই মচমচ শব্দ হয়, তাও যতটা সম্ভব কম শব্দ করে হাঁটছি। আর কান্নার শব্দটা থেকে থেকে যেন বেড়ে চলেছে ক্রমাগত। মনে হয় এ বাড়িতে মাটির নিচে কোনো ঘর আছে, সেখান থেকে শব্দটা আসছে। পেছন থেকে কথাটা শুনে একবার চমকে উঠলাম। দেখি আমার গায়ের সঙ্গে গা লাগিয়ে অনিমেষ তা দাঁড়িয়ে আছে। আমি তো চিৎকার করতে যাব, এমন সময় উনি আমার মুখটা চেপে ধরলেন। একদম কোনো শব্দ করো না। তুমি যে শব্দ শুনে উঠে এসেছ, আমিও সেই শব্দ শুনে উঠে এসেছি। বেসমেন্ট আছে যেখান থেকে কান্নার শব্দ আসছে। আমরা বেসমেন্ট খুঁজতে খুঁজতে এদিক ওদিক দেখছি, ঠিক তখনই একটা গুনগুন করে শব্দ শুরু হলো। যেন খুব ধীর কণ্ঠে কেউ কোনো মন্ত্র উচ্চারণ করছে। আমরা দুজনেই মাঝ পথে দাঁড়িয়ে পড়েছি। একে এখানে কোনো পুজো হচ্ছে নাকি? তিব্বতের লাগোয়া গ্রামগুলোতে গোপনে অনেক অনৈতিক কাজকর্ম হয়। তোমরা কালকে যে গুম্ফা দেখতে যাবে সেই এলাকায়, আর তমু থেকে প্রায় 40 জন লোক নিখোঁজ হয়েছে। এসব খবর আমরা তো জানি না। এসব বিষয় জনসমক্ষে আসে না। নিরুদ্দেশ ব্যক্তিদের খোঁজেই আমি এসেছি। কান্নার শব্দটা আরো জোরে ভেসে এলো এবার। আর ঠিক তখনই অনিমেষদা আমার হাত ধরে একেবারে জানলার কোণে সরিয়ে দিলেন। কেউ একজন ওই দিক থেকে ছুটে আসছে। পায়ের শব্দটা এবার ক্রমশ আমার কাছে এসে গেছে। টর্চের গোলাকার একটা আলো মেঝের ওপর ঘোরাঘুরি করে কি যেন খুঁজে আবার করিডোর ধরে অন্যদিকে কোথায় যেন চলে গেল। এত রাত্রে
এরা হোমস্টের মধ্যে কি করছে? আমাদের গলার শব্দ শুনে ওরা সজাগ হয়ে গেছে। একটা জিনিস দেখাবো তোমায়, শব্দ না করে আমার ঘরে এসো। অনিমেষদার সঙ্গে তার ঘরে গিয়ে উপস্থিত হলাম। বিছানা দেখেই বোঝা যায় রাত্রে তিনি একটুও ঘুমাননি। কম্বলটা সরাতেই ল্যাপটপ বেরিয়ে এলো। ল্যাপটপ অন করতেই দেখি কতগুলো অস্পষ্ট ছবি। এই দেখো, এটা হচ্ছে সেই গুম্ফার ভেতরের ছবি যেটা দিনের বেলা সবাই দেখে। আর এটা কারসারটা একটু ঘোরাতে আরও একটা ছবি ফুটে উঠল। একটা অন্ধকার ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছে, আর তার সামনে একটা ভয়ঙ্কর মূর্তি রয়েছে। মূর্তিটার 8টা মাথা, 16টা হাত আর 4 পা। 8টি মুখের রং লাল আর কালো মিশ্রিত। প্রত্যেকটা মুখে 3টে রক্তিম চোখ আর 4টে সদন্ত। 16 হাতে 16টি নরক করটি। আর এই নরকরটির মধ্যে রয়েছে ছুরি, পৃথিবী, জল, হাতি, অগ্নি আর অনেক কিছু। মুকুটে 5টা মরার খুলি, আর গলার মধ্যে ঝোলানো আছে 50 নরমুণ্ডের একটা বিকট মালা। আমি অবাক হয়ে ছবির দিকে তাকিয়ে রয়েছি। এই মূর্তিটার দাঁড়ানোর ভঙ্গিটা অনেকটা নটরাজের মতো। কে ইনি? বৌদ্ধতন্ত্রের এক গুহ্য শাখার দেবতা, হে বজ্রর মূর্তি। আচ্ছা, হে বজ্র। কোথায় আছে এই মূর্তি? ওই গুম্ফার গোপন প্রকোষ্ঠে রয়েছে ওই মূর্তি, আর সেখানেই মানুষগুলোর মানে কেউ দেবতাকে তুষ্ট করতে নতুন মালা গাঁথছে। 50টা নরকরটি দিয়ে একটা মালা সম্পূর্ণ হয়। আতঙ্কে চিৎকার করে উঠতে গিয়ে থেমে গেলাম আমি কোনো রকমে। কিন্তু কিন্তু কেন? মানে এই মারণ লীলা কেন চালানো হচ্ছে? দেবীকে জাগ্রত করার এটা একটা প্রচেষ্টা। আমি অবাক হয়ে অনিমেষদার মুখের দিকে তাকিয়ে আছি। অনিমেষদা বললেন, হ্যাঁ, নরবরীর যে প্রথা আগে ছিল, ধরে নাও এও খানিকটা সেরকম। সেই নিখোঁজ মানুষগুলোকে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবে গোপন সূত্রে যা খবর পেয়েছে ওদের আরও কয়েকটা নরমুণ্ড চাই। সেই মানুষগুলোকে বাঁচাতে এখানে আসা। তো ওই গুম্ফার লামা, যিনি প্রধান লামা, তাকে ধরছেন না কেন? কোনো প্রমাণ নেই। লোকাল পুলিশ, আর্মি মিলে সার্চ করেছিল একবার, কিচ্ছু খুঁজে বার করতে পারেনি। আর স্থানীয় লোকজন ওদের ভয় পায়, তাই কেউ সহায়তা করে না। আসলে এই আশেপাশের হোমস্টেগুলোর মধ্যে ওদের লোক ছড়িয়ে আছে। কিন্তু আপনি যে এখানে এসেছেন, ওরা তো সজাগ হয়ে যাবে। ওরা তো কেউ আমার আসল পরিচয় জানে না। আশা করি তোমরা কিছু বলবে না। না না, সে আপনি নিশ্চিন্তে থাকুন। আবার আবার কান্নার শব্দটা ভেসে এলো। এই শব্দটা যে কোথা থেকে আসছে সেটাই বুঝতে পারছি না নিলয়। তুমি আসার আগে আমি অন্ধকারে ঘুরে দেখেছি, কিন্তু বেসমেন্টের কোনো পথ আমি খুঁজে পাইনি। যদি না কোনো ঘরের ভেতর থেকে কোনো গুপ্ত পথ থাকে, তবে তবে এখন আমার মনে হচ্ছে ওই বন্ধ স্টোরের মধ্যে থেকেই কোনো যাতায়াতের রাস্তা আছে। অনিমেষদা, এখন কি উপায়? উপায় তো একটা আছে, লুকিয়ে কাজটা হবে। বসে থেকে লাভ নেই। বন্ধ ঘরগুলোর মধ্যে বাইরে আড়ি পেতে শুনতে হবে, যদি কোনো ক্লু পাওয়া যায়। দুজনে বাইরে এলাম। জানলার পর্দাটা সরানো, সেখান থেকে চাঁদের আলো কাঁচের জানলা ভেদ করে ঘরের মধ্যে ঢুকছে। ঘরটার মধ্যে এখন অনেকটা দৃশ্যমান হয়েছে, আর সেই আলোতেই দেখলাম একটা ঘরের দরজা খানিকটা খোলা। অনিমেষদা বললেন, চলো ওই ঘরে গিয়ে দেখি। বলেই আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরে কেউ নেই। ঘরের একটা কোণ থেকে হলদে রঙের
একটা আলো ভেসে আসছে। সেদিকে দেখি একটা কাঠের সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। নিলয়, বেসমেন্টের রাস্তাটা ওই দিক দিয়ে। হ্যাঁ, ওই দিক দিয়ে। আমরা নেমে দেখতে যাব এমন সময় ঘরের বাইরে আবার পায়ের শব্দ। আমরা দুজনেই দরজার পিছনে নিজেদের লুকিয়ে ফেললাম। ঘরের মধ্যে আবার সেই টর্চের আলো সারা ঘরে একবার ঘুরে বন্ধ হয়ে গেল। একটা ছায়া মূর্তি ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকলো। সে মুখ বাড়িয়ে দিল সেই বেসমেন্টের সিঁড়ির দিকে। একটা গম্ভীর কণ্ঠের শব্দ। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় পালিয়ে গেছে। তুই মেন গেট বন্ধ করিসনি? দুজনেরই কণ্ঠস্বর অচেনা, পুরুষ মানুষের শব্দ। মূল দরজা তো বন্ধ, কিন্তু যেভাবে হোক খুঁজে বের কর। আমরা দুজনেই কাঠ হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সেই ছায়া মূর্তি ঘর থেকে বেরিয়ে গেলে আমি বললাম, আমাদের খুঁজছে নাকি অনিমেষদা? না, মনে হয়। তারপর ধীরে ধীরে তিনি এগিয়ে গেলেন বেসমেন্টের সিঁড়ির দিকে। শরীরটা ঝুঁকিয়ে বেশ কিছুক্ষণ কি যেন দেখলেন, আর তারপরে উঠে এসে আমার হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেলেন। কি হলো? এখন কোনো কথা নয়, কাল সকালে যা বলার বলবো। ঘরে এসে বিছানায় চুপচাপ শুয়ে পড়লাম। ওরা দুজনে এখনো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনিমেষদা ঘরে যাওয়ার আগে বললেন, ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিও। এখানে কি হচ্ছে সব? যা বললেন উনি সব সত্যি? কে এই অনিমেষ গাঙ্গুলি? এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছে টেরই পায়নি। চোখ যখন খুলল তখন দেখি ঝকঝকে রোদ এসে ঘরটাকে যেন ধুইয়ে দিয়ে যাচ্ছে। মৃণাল পাশ থেকে প্রশ্ন করল, কিরে, তোর ঘুম ভাঙলো? কাল রাতে আসলে ঘুমোতে খুব দেরি হয়ে গেছিল। ফ্রেশ হয়ে এসে নিচে দেখি ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে রেশমি একই রকমভাবে আমাদের অভ্যর্থনা করল। ওদের ব্যবহারে কোনো রকম অস্বাভাবিকত্ব চোখে পড়ল না। কালকে রাতের ঘটনা আবার মনে পড়তেই মংলুকে জিজ্ঞেস করলাম, অনিমেষদা কোথায়? গরম স্যুপ বাটিতে ঢালতে ঢালতেও বলল, উনি তো অনেক সকালে বেরিয়ে গেছেন। আপনারা ঘুমাচ্ছিলেন তাই আর বিরক্ত করেননি। বললেন ওর সহযাত্রীরা এসে গেছেন, উনি এখন চলে যাবেন। স্ট্রেঞ্জ, উনি যে বললেন। কথা বলতে গিয়ে থেমে গেলাম। দেখি রেশমি আমার দিকে তাকিয়ে আছে। শুভেন্দু আর মৃণালের দিকে একবার তাকালাম। কালকে রাত্রের ঘটনা ওরা জানে না। খাওয়া দাওয়া সেরে আমরা বেরোলাম গুম্ফা দেখতে। বরফের মধ্যে রোদের ঝিলিকে চোখ বন্ধ হয়ে আসছে। রেশমির কাছ থেকে পথের নির্দেশটা জেনে এসেছিলাম। অনেকটা হাঁটার পর সুন্দর একটা ধূপের গন্ধ নাকে এলো। আর কিছুক্ষণ পর পাহাড়ি গুম্ফা চোখে পড়ল। গুম্ফাটা মূল সড়ক থেকে বেশ নিচে, প্রায় 60-70টা সিঁড়ি পার করে তারপর ওর কাছে পৌঁছাতে পারবো। সিঁড়ির ওপর বরফ জমে রয়েছে। ধীর পায়ে আমরা নামতে লাগলাম। গুম্ফার কাছে যেতেই তথাগত বুদ্ধের একটা বড় মূর্তি চোখে পড়ল আমাদের। আরও কাছে পৌঁছাতেই চারিদিকে বুদ্ধদেবের বিভিন্ন ধরনের ছোট বড় প্রায় 14টা মূর্তি চোখে পড়ল। প্রার্থনা ঘরে ঢুকে বসলাম চুপ করে। একটা অদ্ভুত সুন্দর ধূপের গন্ধ বেরোচ্ছে। সামনে ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি আর একটা বেশ বড় প্রদীপ জ্বলছে। আগেই ঠিক করেছিলাম যে বেশ কিছুক্ষণ বসবো, তারপর তিব্বত থেকে আসা সেই মূর্তিটা দেখতে যাব। খানিকক্ষণ বসার পর আমার ঠিক পেছনে কে যেন এসে বসল। তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছে। মাথা ঘুরিয়ে দেখি অনিমেষদা। চোখের ইশারায় আমায় বাইরে আসতে বলছেন উনি। কি ব্যাপার? আপনি সকাল সকাল কোথায় চলে গিয়েছিলেন? একটু ভোর রাতেই বেরিয়ে পড়েছিলাম, বিশেষ কাজ ছিল। ও, তো হোমস্টেতে ফিরবেন তো? না, আজ আর ফেরা হবে না। তোমাদের এখানে দেখে ভাবলাম একবার বাই বলে যাই। যাওয়ার আগে
দুটো হাত ধরে নাড়িয়ে দিয়ে বললেন, সাবধানে থেকো। ওর অবয়ব সিঁড়ি বেয়ে ওপরে উঠে দূরে যেতে যেতে ছোট হয়ে গেল। আবার ফিরে যাচ্ছি, তখন দেখি মৃণাল আর শুভেন্দু বেরিয়ে আসছে। তুই হঠাৎ করে না বলে বেরিয়ে আসলি? আরে অনিমেষ দা এসেছিলেন, ওর সঙ্গে দেখা করতে বেরিয়ে এলাম। চল ওই মূর্তিটা দেখে আসি। এখন মূর্তিটা দর্শন করা যাবে না, ওরা বলছে যে বেলা 12টার আগে দর্শনার্থীদের জন্য খুলবে না। ও, তাহলে চল কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসি। সিঁড়ি ওপরে উঠে বেশ হাঁফ ধরে গেল। এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছি। একটা চায়ের দোকান থেকে সামান্য চাও কিনে খেলাম। হাত পা জমে যাচ্ছে প্রায়। হাঁটতে হাঁটতে আমরা মংলুর বলে দেওয়া সেই পাহাড়ি ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। জলের শব্দ অনেক দূর থেকে শোনা গেলেও ঝর্ণা একদম সরু হয়ে বইছে। সেখানে দাঁড়িয়ে গুম্ফার পেছন দিকটা স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্যের আলোটা এখন মরে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। কিছু দূর থেকে কিছু মানুষের কোলাহল শোনা যাচ্ছে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখি বেশ কিছু লোক জড়ো হয়েছে। এগোতে বুঝলাম বড় সড় গণ্ডগোল। পুলিশ আর আর্মিতে 6 লাভ। কালো রঙের প্লাস্টিকে কিছু একটা মুড়ে রাখা হয়েছে। একজন স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম, ইয়ে ক্যা হুয়া ভাইয়া? লোকটা আমাদের পা থেকে মাথা অব্দি আপাদ মস্তক ভালো করে দেখে বলল, এক টুরিস্ট কো মার দিয়া। আমাদের তিনজনের মুখই ফ্যাকাশে হয়ে গেল। পেছন থেকে জিপের শব্দ এলো। কালকের সেই অফিসারও দেখি জিপ থেকে নামলো। শুভেন্দু বলল, চল এখানে থেকে আর লাভ নেই। হাত ঘড়ি তখন বলছে 10:30 বাজে। এগোতে এগোতে পাহাড়ের একটা অপেক্ষাকৃত খালি জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটায় লোকজন সেরকম নেই। আমরা তিনজনই সেখানে দাঁড়িয়ে একটু ধূমপান করছি। পিছনে একজনের পায়ের শব্দ পেয়ে ফিরে তাকিয়ে দেখি আমাদের হোমস্টের সেই তামিল ভদ্রলোক মগেশ আইয়ার। আমি অবাক হয়ে বললাম, আপনি? কই গুম্ফাতে দেখলাম না তো। মগেশ উদাস চোখে আমাদের দিকে তাকালো। যেতে আর পারলাম কোথায়? তার আগেই তো এদিকে এসো, কিছু দেখানোর আছে। মগেশ দেখি এগোতে শুরু করেছে। আমিও ওর পিছু পিছু হাঁটতে লাগলাম। মৃণাল আর শুভেন্দু নিজেদের মধ্যে কি যেন একটা কথা বলছে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কোণের দিকে এসে দাঁড়ালেন ভদ্রলোক। সিগারেট চলবে? না। হ্যাঁ, ওদিকে একটা বডি পাওয়া গেছে, শুনেছেন? হ্যাঁ, বড় একটা গন্ডগোলের ব্যাপার, জানো তো। আমরাও তো অবাক। এত শান্ত জায়গায় এসব। এই পাহাড় সব খবর চাপা দিয়ে দেয়, কোনো খবর বাইরে যায় না। শরীরটার মাথাটাই নেই, সেটাই খুঁজতে এসেছি। মাথা এখানে? লোকটার কথাগুলো এমন অদ্ভুত যে কিছুই মাথায় ঢুকছে না। কি কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন তো। মগেশ পাহাড়ের একটা কোণ দেখিয়ে আমাকে বলল, ওইখানে কাল রাত্রে ওরা আমার মার্ডার করে দেয়। তারপর মাথাটাকে কেটে নিয়ে চলে গেছে। শরীরটাকে ফেলে দিয়েছে ঝর্ণার ধারে। ওই দেখো, গলার মাফলারটা ওখানে পড়ে আছে। সেদিকে তাকিয়ে দেখি সত্যি একটা ধূসর রঙের মাফলার পড়ে আছে। এগুলো কি ধরনের মস্করা? আপনি সামনে দাঁড়িয়ে আছেন আর বলছেন আপনার মার্ডার হয়ে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? বলেই গলার মাফলারটা খুলে দেখালো। গলার নলি বরাবর একটা লম্বা কাটা দাগ, আর সেখান থেকে চুইয়ে রক্ত পড়ছে। তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছে বরফটা একেবারে লাল হয়ে গেছে। চিৎকার করে ছিটকে পড়লাম আমি বরফে। লোকটা চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল। আমার চিৎকার শুনে মৃণাল আর শুভেন্দু ছুটে এলো। কি হয়েছে? আরে ঝর্ণার ধারে মহেশ আইয়ার খুন হয়েছে। কিন্তু সেই লোকটা
এক্ষুনি আমার সামনে দাঁড়িয়েছিল। কি সব বলছিস? তুই কিভাবে জানলি উনি খুন হয়েছেন? হ্যাঁ, ওর মাফলারটা দেখলাম, ওর মাফলারটা দেখালাম ওদের আমি, সেটা এখনো রক্তে ভেজা ছিল। আরে এই দেখ, এই দেখ, এই মাফলারটাই কালকে ওর গলায় দেখেছিলাম আমি। এরকম হাজারটা মাফলার লোকে ব্যবহার করে, তার মানে এটাই না যে এটা মগেশ বাবুর। ওদের বুঝিয়ে আমি বলতে পারছি না যে এই মাত্র আমার সঙ্গে কি হয়েছে। আমি আবার ছুটলাম ঝর্ণার দিকে। পেছন থেকে মৃণাল চিৎকার করে উঠল, আরে গুম্ফা খুলতে তো এখনো সময় লাগবে, তুই এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তোরা আমার সঙ্গে আয়। ঝর্ণার কাছে গিয়ে দেখি বডি ততক্ষণে পুলিশ নিয়ে চলে গেছে। আমি এগোতেই সেই পুলিশ অফিসারের সঙ্গে দেখা হলো। উনিও আমাকে দেখে চিনতে পারলেন। কে খুন হয়েছে? একজন সাউথ ইন্ডিয়ান ট্যুরিস্ট, আইডি থেকে নাম জানা গেছে মগেশ আইয়ার। তংমুর কোনো এক হোমস্টেতে ছিল, এবার কোন হোমস্টে সেটা এখনো জানা যায়নি। আমি বলতে যাব আমাদের হোমস্টের কথা, পাশ থেকে মৃণাল ফিসফিসিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? এসব বললে আমরা আবার ঝামেলায় জড়িয়ে পড়বো। আমাদের ওভাবে কথা বলতে দেখে অফিসারের কিঞ্চিত ভ্রু কুঁচকে গেল। মৃণাল জিজ্ঞাসা করল, খুনি ধরা পড়েছে? অফিসারের মুখটা একেবারে গম্ভীর হয়ে গেল। এখানে এই নিয়ে 22টা মার্ডার হয়েছে, আর প্রায় 20-25 জন নিরুদ্দেশ। আরেকটা বিষয় অদ্ভুত, প্রত্যেকটা লাশের মাথা গায়েব। আপনারা এখানে আর কতদিন আছেন? কাল বেরিয়ে যাব। যদি সম্ভব হয় আজকেই বেরিয়ে যান। আগামীকাল থেকে এই জায়গা বন্ধ করে দেওয়া হবে, আর বাইরের কোনো লোককে একেবারে ঢুকতে দেওয়া হবে না। অফিসারের সঙ্গে কথা বলে আমরা গুম্ফার মধ্যে যখন গেলাম, সেখানে আরও গোটা 20 লোকের ভিড় জমে রয়েছে। একটা লাল কাপড়ে মোড়া ছোট্ট মূর্তি কাঁচের বয়ামের মধ্যে রাখা। বড় অদ্ভুত সেই মূর্তি। বুদ্ধদেবের চোখ দুটো এখানে বন্ধ নয়, কিঞ্চিত খোলা, কিন্তু ওর দৃষ্টি এমন যেন উনি কিছুই দেখছেন না। আমি জিজ্ঞেস করলাম, এই মূর্তিটা কোথা থেকে এসেছে? একজন লামা বললেন, তিব্বতের এক প্রাচীন গুম্ফার নিচ থেকে এই মূর্তিটা উদ্ধার করা হয়েছে। আজ আর কাল মূর্তিটা এখানে থাকবে, তারপর লাচেনের মনেস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হবে। গুম্ফার মধ্যে বুদ্ধের জীবনের বিভিন্ন দৃশ্য খোদাই করে রাখা আছে। গুম্ফায় ছবি তোলার অনুমতি নেই, তাই ঘুরে ঘুরে স্মৃতির মণিকোঠায় সব লিপিবদ্ধ করছি। দেখতে দেখতে বড় বিগ্রহের পিছনে চলে এসেছি। বাকিরা এখনো সেই বুদ্ধমূর্তি দেখতেই ব্যস্ত। বিগ্রহের পিছনে আসতেই দেখি একটা দরজা। সেই বন্ধ দরজায় হালকা চাপ দিতেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। কালকে রাত্রে আমাদের হোমস্টের সিঁড়িটার কথা মনে পড়ল আমার। সিঁড়ির নিচ থেকে একটা অদ্ভুত গুনগুন শব্দ আসছে, যেন কেউ মন্ত্র পাঠ করছে। আমি ঝুঁকে দেখতে যাব, ঠিক তখনই আমার পেছনে কেউ যেন এসে দাঁড়ালো। আমার হাতটা শক্ত করে ধরে বলল, এখানে আসার অনুমতি নেই, আপনি এখানে কেন এসেছেন? ভ্যাবা চাকা খেয়ে পেছনে তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লামা কঠিন মুখে তাকিয়ে রয়েছেন আমার দিকে। আমি বেরিয়ে যাব এমন সময় বললেন, বাইরে আপনার বন্ধুরা আপনার জন্য অপেক্ষা করছে। আমার কি হলো জানি না, আমি ওকে ফট করে বলে ফেললাম, এই গুম্ফায় হেবজ্রদেবের সাধনা হয়? লামা একই রকম নিষ্প্রভভাবে বললেন, বাইরে যান। আমি গুম্ফা থেকে বেরিয়ে এলাম। মারাত্মক ভুলটা যে কিভাবে করলাম, নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। বাইরে দেখি শুভেন্দু আর মৃণাল দাঁড়িয়ে। মাঝে মাঝে তুই কোথায় গায়েব হয়ে যাচ্ছিস? আরে বড় বুদ্ধ মূর্তি যেটা, সেটার পেছনে একটা গোপন দরজা রয়েছে, আর সেখান থেকে অদ্ভুত শব্দ আসছিল। আমার ভাবগতিক সুবিধে ঠেকছে না।
তুই চল, কোনো গাড়ি পেলে আজই বেরিয়ে যাব। গৌড়ের ফোন লাগছে না। আমাদের সামনে গুম্ফার দরজা বন্ধ হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, ঠিক তখনই একজন এসে আমাদের বললেন যে লামা আমাদের ভেতরে ডাকছেন। বাকিদের মুখ দেখে বুঝলাম কারোর যাওয়ার ইচ্ছে নেই। একরকম বাধ্য হয়েই আমরা এগোতে লাগলাম। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে, চারিদিকটা একেবারে অন্ধকার। পিচ্ছিল সিঁড়ি ধীরে ধীরে নামতে লাগলাম। কুয়াশাগুলো এখন যেন আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সামনের 10টা সিঁড়ির পর ধাপগুলো একেবারে অদৃশ্য। দেখিস রে, সাবধানে আসিস। কোনো উত্তর না পেয়ে পেছনে ঘুরে দেখলাম ওরা কেউ নেই। চিৎকার করে ডাকতে যাব এমন সময় মাথার পিছনে একটা জোরে আঘাত লাগলো। আমি সামলাতে পারলাম না। রেলিং থেকে হাত সরে যেতেই বরফের মধ্যে পা পিছলে গিয়ে অনেকটা নিচে গিয়ে পড়লাম। চোখটা বন্ধ হওয়ার আগে মনে হলো যেন খাদের মধ্যে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চারিদিকে বরফ, আর মাথাটা আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। হাতের মধ্যে চটচটে কিছু একটা অনুভূতি হতে বুঝলাম যে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। চোখ যখন খুলল তখন দেখলাম একটা অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছি। দূরে একটা হলদে রঙের মিটমিটে শিখা জ্বলছে। মাথার পিছনে হাত দিয়ে বুঝলাম ঠান্ডায় রক্ত জমাট বেঁধে গেছে, কিন্তু ব্যথাটা এখনো একই রকম আছে। কোনো মতে দেওয়াল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। ঘরটার চারিদিকে কালো পাথরের দেওয়াল। আলো লক্ষ্য করে সেদিকে এগোতে লাগলাম, কিন্তু খানিকটা এগোতেই বুঝলাম আমার থেকে অনেক অনেক ওপরে আলোর উৎস। এর অর্থ পাতাল ঘরে বন্দি হয়ে গেছে। তাহলে এখানেই কি হে বজ্রের উপাসনা হয়? ভাবতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। শুভেন্দু আর মৃণাল ওরা কোথায়? ওরা হয়তো আমাকে না দেখে দুশ্চিন্তা করছে। কাল রাতে আসার পর থেকে যা সব ঘটে যাচ্ছে আমি কোনো কিছুই মেলাতে পারছি না। উপরে হলদে আলোর সামনে অনেকগুলো লোক বসে আছে। ভালো করে তাকিয়ে দেখলাম এটা তো সেই প্রেয়ার হল, অর্থাৎ বুদ্ধমূর্তির নিচেই কোনো গোপন ঘরে ওরা আমাকে বন্দি করে রেখেছে। আমি জোরে চিৎকার করলাম, কিন্তু কেউ বিচলিত হলো না। বুঝলাম যে ঘরের থেকে কোনো শব্দই বাইরে যাচ্ছে না। তখনই একটা লোহার দরজা খোলার শব্দ হলো। অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলাম, কিন্তু যে এসেছে তার হাতে একটা হ্যাজাক চলছে। একটা খাবারের থালা ছুঁড়ে দিয়ে আলোটাকে নিয়ে সে আবার চলে গেল। এবার আমার সত্যিই ভয় লাগছে। ঘরের বাইরে আবার কিছু লোকের ফিসফিসে শব্দ শুনতে পাচ্ছি। আরো 3টে চাই। মনে মনে ভাবলাম, নিরুদ্দেশ বা মৃতদের তালিকায় কি তাহলে আরো একটা নাম জুড়তে চলেছে? পাথরের ঠান্ডা ঘরে বসে থাকতে থাকতে চোখে ঘোর লেগে গেল। মেঝেতেই শুয়ে পড়লাম। জেগে আছি না ঘুমিয়ে পড়েছি বুঝতে পারছি না। আমার চোখের সামনে কোথা থেকে একটা মেয়ে এসে বসল। এক দৃষ্টে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আপনি কে? মেয়েটা কোনো কথা বলছে না। আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে বুঝলাম আমার সারা শরীর অথর্ব, এক চুল নড়ছে না। মেয়েটা এবার ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটছে। ও হাঁটছে আর ঘরের মধ্যে অন্ধকার যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমার সামনে এখন অন্ধকার কেটে গিয়ে একটা
অদ্ভুত দৃশ্য ফুটে উঠেছে। কালকে রাত্রে অনিমেষ তার ল্যাপটপে যে দেবতার মূর্তি দেখেছিলাম, আমার চোখের সামনে রাখা সেই মূর্তি, তার আকার এখন বেড়ে গিয়ে প্রায় 3 গুণ হয়েছে। সেই মূর্তির সামনে মুন্ডিত মস্তক এক লামা বসে আছেন, আর একটা পুঁথি তিনি খুলে পড়ছেন। আর ঠিক তখনই আমার চোখ পড়ল সামনে রাখা একটা বিশাল পাত্রের উপর। লাল কাপড় দিয়ে ঢাকা আছে পাত্রটা। ওই মেয়েটা গিয়ে এক টানে পাত্রের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিল, আর তখনই দেখলাম পাত্রের ওপর অনেকগুলো মানুষের মাথা রাখা। দুটো মাথা দেখে সারা শরীরে জমে হিম হয়ে গেল। আমার 2 বন্ধুর কাটা মাথা দুটো থালার উপর পড়ে, ওদের চোখ দুটো একেবারে খোলা। চোখ বেয়ে আমার জল বেরিয়ে এলো, আর পেছন থেকে খিলখিল শব্দে কে যেন হেসে উঠল। একটা খালি জায়গা দেখিয়ে সেই মেয়েটা ইশারা করে যেন বলতে চাইছে যে আমার মাথাটাও কেটে কিছুক্ষণ পর ওই খালি জায়গাটা ভরিয়ে দেবে। গলা ঠেলে কান্না বেরিয়ে আসছে। এ কোন বিপদে এসে পড়লাম! মৃণাল আর শুভেন্দু শেষ পর্যন্ত আমার জন্য প্রাণ দিল। মেয়েটা আবার এসে আমার মাথায় হাত রেখে আবার সরে গেল। সারা শরীরে আবার সার ফিরে এলো। হঠাৎ মনে পড়ল পকেটে এখন সেই পুঁথির ছেঁড়া পাতাটা রয়েছে। অনিমেষদা কাল রাতে ওটা যে আমায় কেন দিলেন সেটা আমি এখনো বুঝতে পারলাম না। আবার বন্ধুদের কথা মনে পড়তেই আমি ফিরলাম সেই বিভৎস দৃশ্যের দিকে। কিন্তু এখন ঘরের মধ্যে কোথাও কিচ্ছু নেই। আবার নিকষ কালো অন্ধকারে ভরে উঠেছে ঘর। কোথায় সেই দেবতা, কোথায় সেই লামা? কিন্তু হ্যাঁ, একটা হালকা ধূপের গন্ধ আমার নাকে আসছে। হ্যাঁ, এই গন্ধটা আমি গুফায় ঢোকার সময় পেয়েছিলাম। ওই যে আবার সেই হাসির শব্দ, যেন আমার পরিস্থিতিকে কেউ বিদ্রুপ করছে। এবার হাসিটা সারা ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা দমকা বাতাসের মতো হয়ে দরজার উপর আঘাত করে কোথায় যেন মিলিয়ে গেল। আর ঠিক তখনই দেখলাম দরজাটা খুলে গেছে। ওই দিক থেকে সামান্য আলো আসছে। শরীরটাকে টানতে টানতে আমি এগিয়ে গেলাম সুড়ঙ্গ পথ ধরে। কোথায় যাচ্ছি আমি জানি না। একটা লম্বা টানেলের মতো একটা রাস্তা এগিয়ে চলেছি। মাঝে মাঝে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আবার কোথাও কোথাও নিচে নামছি। চারিপাশে সারিবদ্ধ ঘর। কোনো কোনো ঘরের ভেতর থেকে মন্ত্র পাঠের শব্দ আসছে, কিন্তু আমি সাহস করে কাউকে ডাকতে পারছি না। ওই হাসির শব্দটা আগে আগে চলেছে, আর আমি তাকে অনুসরণ করে চলেছি। হাঁটতে হাঁটতে একটা বন্ধ ঘরের বাইরে আমার পা আটকে গেল। ভেতর থেকে আমি মৃণাল আর শুভেন্দুর গলার শব্দ শুনতে পেলাম। চারিদিকে তাকালাম, এখানে কেউ কোথাও নেই। দরজাটা বাইরে থেকে শুধুই বন্ধ। দরজার উপর কান পেতে আবার শুনলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরই গলার স্বর। সারা শরীরে যেন আবার বল ফিরে এলাম। ওরা বেঁচে আছে। বললাম, মৃণাল তোরা এই ঘরে আছিস? ধূপ ধাপ করে ছুটে আসা শব্দ হলো। কে? নিলয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। খুব ধীরে ধীরে দরজাটা খুলে ওদের অক্ষত দেখে আমি জড়িয়ে ধরলাম ওদের দুজনকে।
অনেক কিছু বলতে চাইছি, কিন্তু শুভেন্দু আমায় বাধা দিয়ে বলল, এখন আর কথা বলার দরকার নেই, আগে আগে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। আমরা এগোতে যাব, ঠিক তখনই আরেকটা চেনা কণ্ঠস্বর অন্ধকারের ভেতর থেকে পেলাম। আমার পেছনে এসো। এই অনিমেষদা, আপনাকেও কি ওরা? চলো চলো, এখন আর কোনো কথা নয়। ডাইনে বাঁয়ে সাপের মতো সুড়ঙ্গটা এদিক ওদিক চলে গেছে। আমরা সেটা দিয়ে ছুটতে থাকলাম। বেশ অনেকটা দৌড়ে আমরা একটা চাতালের ওপর এসে পড়লাম। অল্প একটু আকাশ দেখা যাচ্ছে, সেখান থেকেই চাঁদের আলো ছলকে আসছে এই গর্তে। মাটিটা বেশ ওপরে, কিন্তু ওঠার জন্য কোনো সিঁড়ি বা মই কিছুই নেই। অনিমেষদা বলল, মূল দরজা থেকে বের হওয়া সম্ভব নয়, ওখানে ওদের লোক আছে। আমাদের বের হতে হলে এই রাস্তা ধরেই বেরোতে হবে। এই দিকটা পাহাড়ের পেছন দিকের রাস্তা। অনেকটা দূরে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর সকাল থেকে সেরকম খাবারও পেটে পড়েনি। অনিমেষদা আশেপাশে সিঁড়ি বা মই খুঁজতে লাগলো। মৃণালকে জিজ্ঞাসা করলাম, তোরা বন্দি হলি কিভাবে? হঠাৎ দেখি তুই আর নেই। কুয়াশাটা এত গভীর ছিল ওখানে যে আমরা ভেবেছিলাম তুই হয়তো আগে আছিস। পথ ভুলে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা রাস্তা আসার পর দেখলাম আমরা পাহাড়ের একটা নির্জন বাঁকে এসে গেছি, আশেপাশে কেউ নেই। তখন এক লামা এসে খবর দিল তুই সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিস। আমরা যেন শিগগির তোর কাছে ছুটে যাই। ছুটে গিয়েছিলাম ওর পেছনে। আর তারপর মাথায় আঘাত করলো। আমার কথাটা শুনে দুজনেই মাথার পেছনে হাত দিয়ে মুখ বিকৃত করে ফেলল। মৃণাল অনিমেষদার উদ্দেশ্যে বলল, এরা কারা? অনিমেষদা আমাদের পাশে এসে বসলেন, তারপর বললেন, বৌদ্ধ ধর্মের একটি গুপ্ত শাখা বজ্রযান। আমাদের হিন্দু ধর্মের মতো এই শাখার সাধকেরা তন্ত্র চর্চা করেন। এরা গুম্ফায় হে বজ্রদেব আর দেবী নৈরাত্মার অতি কঠিন সাধনা করে চলেছে। বৌদ্ধতন্ত্রে বজ্রবারাহীর উপাসক বিরূপাক্ষের শিষ্য ছিলেন ডম্বি হেরুক। তিনি প্রথম দেবতাকে তার ধ্যানে দর্শন পান। দেবতা তখন বলেছিলেন 50টি নরমুণ্ড মালা দিয়ে তাকে যদি আহ্বান করা হয় তাহলে সেই সাধক জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। ডম্বি হেরুক তখন সেই দেবের সাধনায় একেবারে মগ্ন হয়ে যান। ডম্বি হেরুকের এক শিষ্য গুরুদেবের মুখের কথা শুনে একটা মূর্তি বানিয়েছিলেন। শোনা যায় এই সাধনায় যদি হে বজ্র দর্শন না দেন তাহলে সাধকের শরীরটাকে নিয়ে পাহাড়ের খাদে ফেলে দিয়ে আসা হয়। ওই খাদেই দেবতার সঙ্গে বসবাসকারী আরও 8 জন উপদেবী প্রসাদ হিসেবে ভক্ষণ করেন সাধকের দেহকে। মৃত্যুর পর সেই সাধক সেই উপদেবীদের সাথেই দেবর সেবায় নিয়োজিত হন। বহুকাল ধরে এইভাবেই চলে আসছে। এমনিতেই এরা গুপ্ত সাধক, তাই বেশিরভাগ লামাদের মৃত্যুর কোনো খবর পাওয়া যায় না। বিভিন্ন মনিস্ট্রিতে গিয়ে দেখবে লামাদের জীবনপঞ্জি লেখা আছে, কিন্তু অধিকাংশ লামাদের মৃত্যুর কোনো খবর নেই। তাদের কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে জীবন্ত অবস্থায় খাদে নিক্ষেপ করা হয়েছে। শুভেন্দু পাশ থেকে বলল, ওরা জেনে শুনেই এই রাস্তায় পা দেয়। সিদ্ধি লাভের জন্য মানুষ কি না করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে বেরোবো কিভাবে? আমাকে চুপ থাকতে দেখে শুভেন্দু বলল, কি ভাবছিস? সেই বন্ধ ঘরে মেয়েটার কথা এবার আমি বললাম। অনিমেষদা বেশ গম্ভীর হয়ে বললেন, দেবীর সঙ্গে যে আরো 8 জন উপদেবী আছেন তাদের মধ্যে কেউ কেউ কোমল স্বভাবের হন। তারাই হয়তো। কথাবার্তা শেষ করে আমরা ওখানেই বসে আছি। বেরোনোর কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না, সবাই চুপ। এমন সময় মৃণাল বলল, অনিমেষদা কোথায় রে? সত্যি তো, আসছি বলে মানুষটা আমাদের এখানে বসিয়ে রেখে কোথায় চলে গেলেন? মৃদু কণ্ঠে ডাকও দিলাম, অনিমেষদা, অনিমেষদা।
অনিমেষদা, অনিমেষদা। অনিমেষদার কোনো উত্তর নেই। তাহলে এবার উপায়? ঘরের মধ্যে যেটুকু আলো এসেছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। সা সা করে শব্দ আসছে বাইরে থেকে। এখন হু হু করে ঠান্ডা বাতাস আমাদের দিকে ছুটে আসছে। বুঝলাম তুষার ঝড় উঠেছে। শুভেন্দু বলল, আমার মনে হয় অনিমেষদা ওদের হাতে আবার ধরা পড়ে গেছেন। আবার পুরনো ভয় চেপে ধরল। ধীর পায়ে ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সেই সুরঙ্গের ভেতর দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। মৃণাল বলল, কে জানে এখান থেকে আর বেরোতে পারবো কিনা। গাড়িতে আসার সময় গৌরের সাবধান বাণী আবার কানে বেজে উঠল। আমরা তিনজনে হাত ধরাধরি করে অন্ধকার দিয়ে হেঁটে চলেছি। কোনোভাবেই আর আলাদা হওয়া যাবে না। আবার আমাদের পায়ের পাশ দিয়ে মৃদু নুপুরের শব্দের সঙ্গে খিলখিলিয়ে হেসে যেন কেউ ছুটে চলে গেল। আমরা তিনজনই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। মৃণাল প্রশ্ন করল, শুনেছিস? হ্যাঁ, এই শব্দকে লক্ষ্য করেই তো তোদের ঘরটা খুঁজে পেলাম। আমার মনে হয় ও আমাদের সাহায্য করতে চাইছে। চল চল, এগিয়ে চল। সেই হাসির শব্দ লক্ষ্য করে হাঁটতে হাঁটতে এবার আমাদের সম্পূর্ণ একটা অন্য জায়গায় নিয়ে উপস্থিত হলাম। একটা গোলাকার ঘর, তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের নৃত্যরত কমলা শিখার সামনে বসে আছে এক লামা। তার মুখে একটা অদ্ভুত ধরনের মুখোশ। মুখোশের ওপর অনেক রকম নকশা কাটা। ইনি কে? শুভেন্দু অবাক বিস্ময় প্রশ্ন করে। পাশ থেকে আবার সেই পরিচিত কণ্ঠস্বর, অনিমেষদা। এই সেই বৃদ্ধ লামা, যিনি নিজেকে ডম্বি হেরুকের জায়গায় প্রতিস্থাপিত করতে চান। তাই তার মতো মুখোশ বানিয়ে হে বজ্রকে আহ্বান করেছেন। আপনি মাঝে মাঝে এভাবে কোথায় উধাও হয়ে যাচ্ছেন বলুন তো? অনিমেষদা আবার নিরুত্তর। একটা জিনিস দেখে আমরা তিনজনেই অবাক হয়ে গেলাম। যজ্ঞকুণ্ডের পাশে সারিবদ্ধভাবে কাটা মাথা পড়ে আছে। প্রত্যেকটা মাথার চোখ খোলা। এ দৃশ্য আমি কিছুক্ষণ আগেই দেখেছি, কিন্তু এখন যা দেখছি তা আরো বিভৎস। কিছু মুন্ডের মাথায় চুল খসে পড়ে চামড়া পচে গিয়ে ভেতর থেকে কঙ্কাল বেরিয়ে এসেছে। এত বিভৎস সেই মূর্তি যে বেশিক্ষণ চোখ খুলে তাকানো যায় না। একটা লোক পাশে এসে একটা থালায় ঢাকা কিছু এগিয়ে দিয়ে বললেন, নিন, এখনো 3টে বাকি আছে। সেই লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিনমিনের স্বরে এসে বলল, ওরা এই গুহার থেকে বের হতে পারেনি, কিন্তু কোনো একটা জায়গায় ওরা লুকিয়ে আছে। আমাদের লোক ওদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু সময় যে বড্ড কম। আর যদি দেবতাকে ওই 3টে নরমুণ্ড অর্পণ না করি, তাহলে তোমরা আবার আমায় সেই খাদে ফেলে আসবে। আবার এক জীবনচক্র অতিক্রম করে আমাকে ফিরে আসতে হবে এই সাধনায়। বলতে পারো আর কতবার এই বৃত্তের মধ্যে আমি ঘুরব? এই নিয়ে 7 বার হয়ে গেছে। আমার কাছে আর মাত্র একবার সুযোগ আছে। বুঝলাম এই সাধক প্রত্যেকবার বিফল হয়ে আবার পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন। চিৎকার করে তিনি বললেন, যাও, খুঁজে নিয়ে এসো। ওর কণ্ঠস্বর বজ্রের মতো মনে হলো। অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রইলাম। পা দুটো কাঁপছে। আবার সেই খিলখিলে হাসির শব্দ।
এবার আমি সত্যি ভয় পেলাম সেই শব্দ শুনে। যদি লামা এদিকে ফিরে তাকায় তাহলে আমাদের স্পষ্ট দেখতে পাবে। কিন্তু একটু পর বুঝলাম সেই হাসির শব্দটা আমরা তিনজন ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। আগুনের মধ্যে মন্ত্র পড়ে কিছু ছুঁড়ে দিতে থাকলো লামা। কটু গন্ধে ঘর ভরে উঠেছে। সামনে দেবমূর্তির দিকে হাত দুটো বাড়িয়ে লামা বলছে, হে দেব, তুমি আমায় ধ্যানে দর্শন দাওনি, কিন্তু আমার গুরুকে দর্শন দিয়ে নিজের রূপ বর্ণনা করেছিলে। সেই রূপেই আমি তোমায় আহ্বান করতে চাই। দেখলাম হেবজ্রের মূর্তির চোখ দুটো হলদে হয়ে জ্বলে উঠে আবার নিভে গেল। রাগ করো না দেব, তোমায় জাগানোর জন্য আমি নরমুণ্ডের ব্যবস্থা করেছি। মাত্র 3টে বাকি, সেই 3টেরও ব্যবস্থা আমি করব। একটা অদ্ভুত কণ্ঠস্বর ঘরের মধ্যে বলে উঠল, আর যদি না পারিস তাহলে? লামা চিৎকার করে উঠে দাঁড়ালো, যদি না পারি তাহলে আবার খাদে ফেলে দিয়ে এসো। আবার উপদেবীদের ভোজন হয়ে ওখানেই অপেক্ষা করব পুনর্জন্মে। পুরুষ কণ্ঠের বিকট অট্টহাসি সারা গুহার মধ্যে আলোড়ন ফেলে দিল। পায়ের নিচের মাটিটা কিঞ্চিত দুলে উঠল। সেই মুখোশধারী লামার পিছনে দাঁড়িয়ে আছে আরো 3জন লামা। তারা মাথা নিচু করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে আছে। আর সেই মুখোশধারী লামা সে ঘরের মধ্যে অস্থির হয়ে পায়চারি করছে। আমি শুভেন্দুর হাতটা ধরে বললাম, শুভেন্দু, এখান থেকে চল, যাই। যদি ও কোনো রকমে দেখে নেয় তাহলে। অনিমেষ দা আমায় বাধা দিয়ে বলল, ওরা সব জায়গায় খুঁজবে, কিন্তু পুজোর ঘরে খুঁজবে না। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। ওর কথা শুনে সেখানেই পাথরের মতো কতক্ষণ দাঁড়িয়ে আছি জানি না। কুণ্ডের মধ্যে জ্বলতে থাকা আগুনটা ছোট হয়ে আসছে। আগুনের তাপ কমতেই ঠান্ডা আবার এসে ঘিরে ধরছে। ছোট হয়ে আসা অগ্নিশিখা দেখে এবার সেই লামা চিৎকার করে উঠল আবার, ঠিক আছে, তাহলে তোমার এই ইচ্ছে। বলেই একটা ধারালো অস্ত্র বের করে সেই 3জন লামার দিকে এগিয়ে গেল সে। ওরা ভয়ে চিৎকার করতে যাবে তার আগেই পর পর কোপে ওদের 3জনের মাথা ধর থেকে আলাদা করে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে শরীরগুলো ধপ করে পড়ে গেল মাটিতে। আমরা না চাইতেও 3জন মিলে চিৎকার করে উঠলাম। আর ঠিক তখনই সেই মুখোশধারী লামা আমাদের দিকে তাকালো। অবাক হয়ে দেখি লামার মুখের থেকে তার মুখোশ খুলে পড়েছে তখন। আর সেই মুখোশের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা পরিচিত মুখ, রেশমি। আমাদের হোমস্টের মালকিন রেশমি। বুঝলাম আমাদের সামনে ও মহিলার ছদ্মবেশে থাকতো। রেশমির হাতে ধরা সেই অস্ত্র থেকে তখন টপ টপ করে রক্ত পড়ছে। ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমাদের 3জনকে দেখে হিস হিসিয়ে বলল, দেখে যখন ফেলেছ তখন এ গুম্ফা থেকে বেরোনোর আশা করো না। দেবতার জন্য তোমাদের চিহ্নিত করে রেখেছিলাম তখন তাকেই অর্পণ করব। আমরা 3জন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। মৃত লামাদের 3টে মাথা তুলে নিয়ে সেই অগ্নিকুণ্ডের সামনে আবার বসল রেশমি। কোনো জাদু মন্ত্র বলে যেন
আমাদের শরীরগুলো কেমন জমে গেছে, হাত পা একেবারে অবশ। অবাক হয়ে দেখছি রেশমি একটা পুঁথি থেকে মন্ত্র পড়ে চলেছে। একের পর এক পাতা উল্টিয়ে ঝড়ের গতিতে পড়ছে সে। 7 জন্মের অপেক্ষার অবসান হতে চলেছে। একেবারে শেষে এসে সে চিৎকার করে উঠল, না না, এটা হতে পারে না। সাথে সাথে আবার ঘরের মধ্যে সেই অট্টহাসির শব্দ শোনা যায়। পুঁথির শেষ পৃষ্ঠা খুঁজে পাচ্ছিস না? এত ব্যবস্থা করলি কিন্তু একবারও দেখলি না আমায় আহ্বান করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁথি সম্পূর্ণ আছে কিনা? এভাবে এভাবে আমাকে তুমি হারিয়ে দিতে পারো না। হেবজ্রের চোখ আবার জ্বলে উঠেছে। বিকট দর্শন সেই মূর্তির মুখ থেকে যেন আগুনের হলকা বেরিয়ে আসতে লাগলো। দেবতার চারপাশে থাকা 8 উপদেবীর মধ্যে থেকে 2টি মূর্তি ছায়া রূপে নেমে এলো রেশমির সামনে, আর পাঁজা কোলা করে তার শরীরটাকে তারা টেনে নিয়ে চলল। ছায়া শরীরের বজ্র আঁটুনির মধ্যে রেশমি ছটফট করছে। না না না, এভাবে নয়, এভাবে নয়, আমি এত কাছে এসে হেরে যেতে পারি না। বারবার বারবার তুমি আমাকে এইভাবে হারাতে পারবে না। আবার সেই বিকট অট্টহাসি শুনতে পেলাম আমাদের পেছনে। তাকিয়ে দেখি কেউ নেই, কিচ্ছু নেই। ওদিকে হাওয়ায় ভাসতে ভাসতে ওরা রেশমির শরীরটাকে এগিয়ে নিয়ে গেল পাহাড়ের সেই খাদের দিকে। আমরাও সেখানে উঠে এলাম। কত সহজে বাইরে বেরিয়ে এলাম। এবার অনিমেষ দা, শিগগিরই বেরিয়ে আসুন আপনি বলে ডাকলাম আমি। ভদ্রলোক খানিকটা পিছিয়ে পড়ছেন, কিছু একটা বিড়বিড় করে বললেন। রেশমির চিৎকারে কথাগুলো ভালো শুনতে পেলাম না। ঘন অন্ধকারে মোড়া খাদ দেখে গা শিউরে উঠল। রেশমি এখনো বিকট চিৎকার করে চলেছে। আমাদের দিকে তাকিয়ে এসে বলল, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, তোমাদের কোটি কোটি টাকা দেব, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কালো গহ্বরের মতো পাহাড়ের খাদটা যেন মুখ হাঁ করে রয়েছে, যেন তার মুখের মধ্যে তাদের প্রিয় শিকারকে ছুঁড়ে দেবে তারা। ছায়া শরীর দুটো রেশমির শরীরটাকে ছুঁড়ে দিল। কোনো শব্দ না করে খাবার গিলে নেওয়ার মতো ওর শরীরটাকে অন্ধকার গিলে নিল। সাথে সাথে চতুর্দিক থেকে অট্টহাসির শব্দ এসে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমরা ওখানেই ধপ করে বসে পড়লাম। ঠান্ডা বরফের মধ্যে কতক্ষণ সেভাবে বসে আছি জানি না। হুঁশ ফিরল পুলিশের হুইসেলের শব্দে। দেখি আমাদের দিকে বুট পরা কতগুলো পা ছুটে আসছে। আমাদের পেছনে সেই অতলান্ত খাদে কিছুক্ষণ আগেই হোমস্টের মালকিন, না মালিক, রেশমির শরীরটা মিলিয়ে গেছে। আমরা 3 জন সেখানেই বসে আছি। একজন পুলিশ জিজ্ঞেস করল, আপনারা এখানে? কতদিন ধরে আপনাদের খোঁজা হচ্ছিল? কি মানে? আমরা এখানে কতদিন ধরে বন্দী? অফিসার পাশে দাঁড়ানো একজন অফিসারের মুখের দিকে তাকালেন। তা প্রায় দিন 10 মনে পড়ল অনিমেষদা বলেছিলেন এই হেবজ্র কাল বন্ধন জানেন, কালকে বন্দি করে রাখতে পারেন তিনি। তাই আমাদের কাছে যেটা 2 দিন ওপরে এসে জানতে পেরেছি, প্রায় 10 দিন ধরে আমরা নিখোঁজ ছিলাম। মনে হলো বলে দিই, তারপর মনে হলো এই রহস্যটা যতটা গুপ্ত থাকে ততই মঙ্গল। অফিসারের পিছন পিছন হাঁটছি, ঠিক তখনই শুভেন্দু বলল, আমাদের সঙ্গে আরও একজন ছিল। অফিসার 2 জন নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত ছিলেন।
ওদের টুকরো কিছু কথা আমাদের কানে আসছে। হ্যাঁ, 50টা কাটা মাথা পাওয়া গেছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই চেনা যায় না। দেহগুলো তো এখন মর্গে রাখা আছে। পাশ থেকে আর একজন পুলিশ বললেন, গাঙ্গুলি স্যারের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে। নিজেই রহস্য উদ্ধার করতে এসে নিজেই বিপদে পড়লেন। পেছন থেকে মৃণাল বলল, অফিসার, আমাদের সঙ্গে আরও একজন আছেন। উনি হয়তো কোনো কারণে ওপরে উঠতে পারেননি। গুম্ফায় গিয়ে খোঁজ করলে তাকে পাওয়া যাবে। আমরা বেরিয়ে আসার পর তাকে আর দেখতে পাইনি। অফিসাররা পেছন ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কার কথা বলছেন? অনিমেষ গাঙ্গুলি তংমু গ্রামে আমাদের সঙ্গে এসেছিলেন। রাস্তায় পুলিশের ভ্যান খারাপ হয়ে গিয়েছিল। অফিসার দুজন অবাক হয়ে তাকালেন আমাদের দিকে। অনিমেষ গাঙ্গুলি, স্পেশাল ব্রাঞ্চ থেকে যাকে গোপনে পাঠানো হয়েছিল। আমরা তিনজনেই একসাথে মাথা নাড়লাম। অফিসার দুজনেই তাদের পুলিশি টুপি খুলে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘটনাটা আপনারা জানেন না? ওর কাটা মাথাটাও আমরা গুম্ফা থেকে উদ্ধার করেছি। ওর বডি মর্গে রাখা আছে। আগামীকাল দিল্লির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে ওর পরিবারের কাছে। আমাদের তিনজনের পা ওখানেই আটকে গেছে। পুলিশ অফিসাররা নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। জিপটা সামনেই দেখা যাচ্ছে। গুম্ফার মধ্যে থেকে যখন আমরা বেরিয়ে আসছিলাম, তখন অনিমেষদার বলা কথাগুলো এবার বুঝতে পারলাম। তোমরা সাবধানে যাও, আমার আর বেরোনোর উপায় নেই। পেছনে ঘুরে গুম্ফার দিকে চোখ পড়ল। সূর্য সবে উঠেছে। সেই আলোতে দেখলাম গুম্ফার বাইরে অনিমেষদার অবয়ব কিছুক্ষণের জন্য এসে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে পিছলে পড়া সূর্যের আলোয় মিলিয়ে গেল। পাহাড়ের বাঁক পেরিয়ে নীল আকাশ আর সুউচ্চ পর্বত শ্রেণীকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে সমতলের দিকে। শরীরের অসীম ক্লান্তিতে চোখ বুজে পাহাড়কে বললাম, ভালো থেকো পাহাড়, ভালো থেকো। যারা তোমার অতল খাদে হারিয়ে গেছে তাদের আগলে রেখো, আর কোনো রেশমিকে যেন তার দেবতাকে জাগানোর জন্য মানুষের প্রাণ না নিতে হয়। প্রাথমিক চিকিৎসার পর তংমু গ্রাম থেকে ফিরে এসেছিলাম। মানসিকভাবে সুস্থ হতে অনেকদিন সময় লেগেছিল। প্রশাসনের বারণ ছিল, তাই ওই ঘটনা কোথাও প্রকাশ পায়নি। মগেশ আইয়ার ঠিকই বলেছিল, পাহাড়ের পাদদেশে সব চাপা পড়ে যায়। অনিমেষ তার স্মৃতি হিসেবে হেবজ্রের সেই ছেঁড়া পুঁথির পাতাটা এখনো সযত্নে আমার কাছে রাখা আছে। আজ আপনারা শুনলেন অনিন্দিতা নাথের লেখা গল্প হেমব্রজের পুঁথি। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠে এনামুল। এছাড়াও রয়েছে সৌরিন, মলয়, সৌরভ, সায়ন্তন, সৌমেন, স্নেহাদ্রি, রক্তিম ও বর্ণিশা। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি, আবহ সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। লেখক অনিন্দিতা নাথকে দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।